हेलो एवरीवन केमन आछो तोमरा तुम्हादेर प्रिपारेशन केमन चलछे। आज के तुम्हादेर एक मैथ प्रैक्टिस सेट निये एसेछि एबं एई क्लासेर प्रत्येकटा कोয়েশ্চেন खूब इम्पोर्टेंट। तुम्हारा शुधु धैर्य धरे पुरो क्लासटा देखते थाको। यदि भिडियोटी भालो लेगे थाके एकटु लाइक करे दिओ एबं भालो लागे एकटा कमेंट करे देबे एबं जारा चैनल नतुन तारा चैनलटिके सबस्क्राइब करार पर बेल आइकनटी क्लिक करे देबे एबं व्हाट्सঅ্যাপ ग्रुपेर लिंक आछे डेसक्रिपशन बक्से सेई लिंक थेके तोमरा अति अवश्य व्हाट्सঅ্যাপ ग्रुपे जয়েन हये जाबे। ताहले देखो कोয়েশ্চেনটা कि बोलछे बोले 150 मीटर दूरे एकजन पुलिस के देखे एकजन चोर घंटाय 10 किलोमीटर बेगे दौड़ाते शुरू करलो। पुलिसटी तत्क्षणात् घंटाय 12 किलोमीटर बेगे ताके ताड़ा करलो। एबारे जखन बोले पुलिसटी चोरटाके धरबे तखन चोरटा अतिक्रम करेछिलो कत मीटार। ताहले धरलाम जे एइखाने आमार पुलिसटा आछे, एइखाने पुलिसटा आछे, एइटा हच्छे आमार 150 मीटार, এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার 150 মিটার। এখানে চোরটা ছিল, যখন এইখান থেকে চোরটা দেখছে পুলিশটাকে তখন চোরটা এই পাশে দৌড়ে দিচ্ছে। ঠিক আছে, দৌড়ে দিচ্ছে। আমি ধরলাম যে এই জায়গার এই পয়েন্টে আমার পুলিশটা চোরটাকে ধরেছিল। তাহলে ধরলাম যে আমার চোরটা x কিলোমিটার গেছিলো, আমার x কিলোমিটার গেছিলো। তাহলে দেখো আমার চোরের গতিবেগ যেটা দেওয়া আছে, চোরের গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 10 কিলোমিটার পার আওয়ার। চোরের গতিবেগ কত দেওয়া আছে? ঘন্টায় 10 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। এটাকে যদি আমি 5/18 দিয়ে গুণ করি তাহলে আমার মিটার পার সেকেন্ডে চলে আসবে। এটা কাটো, 5 2 10, 9 2 18। তাহলে আমার চোরের গতিবেগ হচ্ছে 25/9 মিটার পার সেকেন্ড। চোরের গতিবেগ কত হচ্ছে? চোরের গতিবেগ হচ্ছে 25/9 মিটার পার সেকেন্ড। তাহলে পুলিশের গতিবেগটা মিটার পার সেকেন্ড নিয়ে চলেছো। পুলিশের গতিবেগ কত ছিল? 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে 12 × 5/18, 6 দিয়ে কাটো, 6 2 × 12, আবার 6 3 18 আর 6 2 12। তাহলে পুলিশের গতিবেগ হচ্ছে 10/3 মিটার পার সেকেন্ড। এটা কার? এটা হচ্ছে আমার পুলিশের গতিবেগ। তাহলে পুলিশের গতিবেগ কত ছিল? আমার 10/3 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছি এইটুকুটা। এরপর দেখো কী বলেছিল, আমরা কি জানি যে টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। আমরা কি জানি? টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড জানি আমরা। তাহলে দেখো আমরা টাইম সমান লিখে দিচ্ছি, দাঁড়াও। আমরা টাইম সমান জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দেখো এই যে চোর আমার x কিলোমিটার গেছিলো, চোর আমার কত x কিলোমিটার গেছিলো, চোরের গতিবেগ কত ছিল? 25/9। তাহলে আমি বলতে পারি x × 9/25। চোরের কত সময় লেগেছিলো? আমার 9x/25 সেকেন্ড টাইম লেগেছিলো। তাহলে চোরের টাইম লাগে আমার 9x/25 সেকেন্ড টাইম লাগে x কিলোমিটার যেতে। এরপর দেখো তাহলে আমার এই যে আমার পুলিশের গতিবেগ ছিল 10/3 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো পুলিশটা x কিলোমিটার দূরে, এই যে এইটুকুটাও যাবে, আবার নিচের এই যে 150 মিটার দূরে ছিল সেটাও যাবে। তাহলে পুলিশটা যাবে x + 150 বাই হচ্ছে ওর স্পিড কত ছিল? 10/3 মিটার পার সেকেন্ড। তাহলে 10/3 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বলতে পারি x + 150 বাই হচ্ছে আমার 3/10। তাহলে হচ্ছে আমার 3x + 450 বাই হচ্ছে 10। এটা কার? এটা হচ্ছে আমার এটা হচ্ছে পুলিশের টাইম লাগে। এটা পুরোটা ডিস্টেন্সটা কভার করতে কত পুলিশের এইটা টাইম লাগে আমার, যে 3x + 450/10। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমার এইখান থেকে এতটা পুলিশের যেতে টাইম লাগে আমার, মানে একদম এইখান থেকে একদম মেন পয়েন্ট থেকে পুলিশের এতটা যেতে টাইম লাগে আমার কত? 3x + 450/10। তাহলে আমি বলতে পারবো যে এইটা সমান আমার এইটা, কারণ এইটা চোরটা যেতে টাইম পুরোটা, মানে চোরটা এইখান থেকে এইখানে অবধি যেতে টাইম লেগেছিলো 9x/25 সেকেন্ড ওর টাইম লেগেছিলো। এবং পুলিশের একদম এই মেন পয়েন্ট থেকে একদম এই লাস্ট প্রান্তে যেতে টাইম লেগেছিলো 3x + 450/10। তাহলে আমি বলতে পারবো আমার এইটা সমান এইটা। তাহলে দেখো পরের লাইন লিখছি আমি ওইটাই, যে 3x + 450/10 সমান হচ্ছে আমার 9x/25 টাইম লাগে। এটা কাটাকুটি করো, তাহলে 5 2 10, এটা হচ্ছে 5 5 25। এরপর কোণাকুণি গুণ করো, একুনে গুণ, একুনে গুণ করে দাও। ঠিক আছে, আমি যে গুণ করছি তাহলে দেখো যে 5 দিয়ে উপরটা গুণ করি তাহলে কত হয় আমার? 15x প্লাস, ঠিক আছে, 5 5 25, 4 5 20 আর 2 22 আর এখানে একটা 0 সমান হচ্ছে 9 2 18 x। এটা আমি জানি। তাহলে দেখো আমার 15xটা এখানে যোগ আকার আছে, ওইদিকে নিচে হলো বিয়োগ আকারে। তাহলে আমার 2250 সমান বলতে পারি যে 18x - 15x। তাহলে আমার থাকছে কত? 3x সমান হচ্ছে আমার 2250। তাহলে x সমান হচ্ছে 750 মিটার। x সমান কত? 750 মিটার। বলতে পারছি যে x সমান কত? x সমান হচ্ছে আমার 750 মিটার। x সমান কত? 750 মিটার। তার মানে চোরটা কত মিটার গেছিলো? 750 মিটার গেছিলো, কারণ চোরের যেটা ধরেছিলাম ডিস্টেন্সটা, মানে চোরের
কতটা গিয়েছিলো, এক্স কিলোমিটার গিয়েছিলো, তাহলে এক্সের মান 750 পাচ্ছি। তাহলে চোর আমার কতটা গেছিলো, 750 মিটার গেছিলো। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা? কারণ এই যে এইখান থেকে এইটুকুটা, দাঁড়াও একটু, এইখান থেকে এইটুকুটা কত ছিল আমার, 750 মিটার ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। চলো দেখো, এই অঙ্কটা তোমাদেরকে আমি একটু পরে করাচ্ছি, আর নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো কী বলছে অঙ্কটে, মন দিয়ে দেখো। বলছে একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার, উচ্চতা 8 মিটার, প্রতি বর্গ মিটার 15 টাকা করে ওই ঘরে রং করে। ঠিক আছে, রং করতে আমার বলছে দেওয়াল রং লাগে, মানে দেওয়ালে রং করতে রং লাগে হচ্ছে 7,200 টাকায়। বলছে প্রতি বর্গ মিটারে যদি 15 টাকা খরচ হয়, আর টোটাল যদি 7,200 টাকা খরচ হয়, তাহলে বলতে পারবো যে কত বর্গ মিটার রং করছিল। তাহলে কীভাবে বার করবো, না যত টাকা ছিল মেন 7,200 থেকে 15 ভাগ করে দাও, তাহলে আমার যেটা আছে সেটা পেয়ে যাবো। এত বর্গমিটার রং হয়েছে, তাহলে 480 বর্গমিটার আমার রং হয়েছে। বুঝতে পেরেছি? আমাকে বলছে প্রতি বর্গমিটার রং করতে যদি 15 টাকা লাগে, ঠিক আছে, টোটাল খরচ হয় 7,200 টাকা, তাহলে বলতে পারবো কত বর্গমিটার ছিল। তাহলে 7,200 15 দিয়ে ভাগ করলে আমার বর্গমিটারটা পেয়ে যাবো কত বর্গমিটার ছিল। তাহলে দেখো আমার, আমি দৈর্ঘ্য ধরলাম এ, দৈর্ঘ্য ধরছি এ, তাহলে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে আমার কত, দৈর্ঘ্য দেওয়া আছে 20 দেওয়া আছে। এবার প্রস্থ ধরলাম আমি, প্রস্থ ধরলাম এক্স মিটার। এবং উচ্চতা দেখো আমার কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে আমার 8 মিটার, এটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা জানি যে বলছে ওই ঘরে মেঝে কার্পেটিং করতে কত টাকা লাগবে। তাহলে আমরা কি 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কী জানি, 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু একটু ওয়েট, তাহলে 2 ইন্টু উচ্চতা, তারপর হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা হচ্ছে আমার 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। তাহলে দেখো আমার এইখান থেকে লক্ষ্য করো, আমার 2 লিখলাম, উচ্চতার মান কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, এবং দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে, 20 দেওয়া আছে, আর প্রস্থের মানটা আমি এক্স ধরেছি, তাহলে এক্স ধরলাম। তাহলে দেখো এখানে থাকছে কত আমার 8 দুগুণে 16, আর এটা হচ্ছে 20 প্লাস এক্স, তাহলে আমার 320 প্লাস 16x, এইটা কোনটা, এটা হচ্ছে আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে দেখো এক টাকা কী ধরলাম, যে আমার টোটালটা কত বর্গমিটার রং করেছে, আমার 480 বর্গমিটার রং করেছে। তাহলে আমি এইখান থেকে বলতে পারবো যে 320 প্লাস 16x সমানে হচ্ছে আমার 480 বর্গমিটার। তার কারণ কি হচ্ছে, আমার 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি আমার এইটা, যে 2 ইন্টু দৈর্ঘ্য 2 গুণিত উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওইখান থেকে 4 দেওয়ালে ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে টোটাল ক্ষেত্রফলটা এখানে কত দেওয়া আছে, 480 দেওয়া আছে, 80 পেলাম। তাহলে এটা আমার কাটাকাটি করলে হয়ে যাবে। তাহলে দেখো 16x সমান 320 মাইনাস আকারে চলে যাবে। তাহলে 480 থেকে 320 বিয়োগ দাও, তাহলে কত হচ্ছে আমার 160 হচ্ছে। তাহলে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে আমার 10 হচ্ছে, এক্সের মান কত 10। তাহলে আমাদের প্রস্থ কত ছিল, প্রস্থ ছিল আমাদের 10 মিটার, প্রস্থ ছিল আমাদের 10 মিটার। এরপর দেখো আমার কী বলছে, যে ওই ঘরের মেঝে কার্পেটিং করতে, মেঝে, তাহলে মেঝের ক্ষেত্রফলকে জানি বার করা হবে। তাহলে মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বলেন একটা যে কোনো মেঝে বেশিরভাগ আয়তক্ষেত্র হয়, তাহলে ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্যের মান কত, দৈর্ঘ্যের মান দেওয়া আছে 20, এবং প্রস্থের মান এখন পেলাম 10। তাহলে আমার মেঝের ক্ষেত্রফল কত, মেঝের ক্ষেত্রফল হচ্ছে আমার 200 বর্গ মিটার, মেঝের ক্ষেত্রফল কত 200 বর্গমিটার। তাহলে দেখো আমার কী বলছে, যে প্রতি বর্গমিটার 27 টাকা 50 পয়সা করে ওই ঘরের মেঝে কার্পেটিং করতে কত টাকা লাগবে। টোটাল দেখো আমার আমি ঘরের মেঝের ক্ষেত্রফল কত জানি, আমার 200 বর্গমিটার জানি, প্রতি বর্গমিটার আমার 27 টাকা 50 পয়সা খরচ হয়। তাহলে আমার 200 বর্গমিটারে কত খরচ হবে, না আমার 200 ইন্টু 27 টাকা 50 পয়সা, এটা গুণ করে দেবো। তাহলে এটা যদি গুণ করে তাহলে কত হয়, দেখো এটা হয় আমার 5,500 হয়, এটা আমার কত হয় 5,500 হয়। তাহলে আমার কী বলছে, যে ওই ঘরের মেঝে কার্পেটিং করতে কত টাকা লাগবে, তাহলে 5,500 টাকা লাগবে, 5,500 টাকা লাগবে। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার, 5,500 টাকা। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কোয়েশ্চেন কী বলছি, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 675কে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 675কে, তাহলে 675কে ভাঙতে শুরু করো, 675কে ভাঙতে শুরু করো। তাহলে দেখো 5 দিয়ে যদি ভাঙি আমার, তাহলে 135 হয়,
5 দিয়ে ভাঙলে 135, আবার এটা যদি 5 দিয়ে ভাঙো তাহলে 5 2 10 আর 5 7 35, 3 দিয়ে এরপর 3 9 27, আবার 3 3 9, তাহলে থাকছে কত আমার 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। তাহলে বলছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যা, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা 675কে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এটি আমার বলেছে। তাহলে দেখো এই যে 5-এর আমি জোড় পাচ্ছি, এই 3-এরও জোড় পাচ্ছি, শুধুমাত্র এই 3-এর জোড় পাইনি, তাহলে এর সাথে যদি একটা 3 গুণ করা হয় তাহলে আমার পুরো সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অপশান ডি হবে আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে, অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। তার কারণ কি, দেখো এই 5-এরও জোড় আছে, এই 5-এরও জোড় আছে, এই 3-এরও জোড় আছে, কিন্তু এই 3-এর জোড় নেই। তাহলে এই বর্গ মানে কি, বর্গ বা পূর্ণবর্গ বা বর্গ মানে যে দুটো সংখ্যা থাকবে। তাহলে দেখো ওই জন্য দেখো 5 দুটো একই আছে, এই 3 দুটো একই আছে, কিন্তু এই যে 3 আছে এই 3-এর আমার কোনো জোড় নেই। তাহলে ওই জন্য আরেকটা জোড় যদি আমি বসিয়ে দিই তাহলে আমার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করা মাত্রই আমার পুরো সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। তাহলে দেখো কোয়েশ্চানটা কী বলেছে। তাহলে দেখো এই যে কোয়েশ্চানটা দেখো কী বলছে, অনেকবার কোয়েশ্চানটা এসে পড়ে কোনো মূলধনের উপর বার্ষিক 4% হারে 15 বছরের সরল সুদ ও বার্ষিক 5% হারে 10 বছরের সরল সুদের অন্তর হচ্ছে 100 টাকা। তবে মূলধন কত, এটা দুটো নিয়মে শিখিয়ে দিচ্ছি। তাহলে এটা শর্টকাট নিয়ম কী করবে, এই যে 4% ইন্টু 15, তাহলে 4% ইন্টু 15, আমাদের কী বলে তাদের অন্তর আছে 100, তাদের অন্তর আছে 100, তাহলে মাইনাস, তারপর যে এই যে 5% হারে 10 বছরের সুদ, তাহলে 5% হারে 10 বছরের সুদ সমানে হচ্ছে এদের অন্তরটা আমার 100 করে দেবে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এইটা কোন হিসাবে আছে, যেটা আছে এই যে এইটা আবার পার্সেন্টে আছে, এইটা হচ্ছে আমার 4% আর এইটা হচ্ছে আমার 5%, এটা হচ্ছে আমার 4%, এটা হচ্ছে আমার 5%, ঠিক আছে। তাহলে একটু গুণ করে, এটা হচ্ছে আমার 60%, এবার মাইনাস এটা হচ্ছে আমার কত 5 2 50%, সমানে এদিকে কত দেওয়া আছে আমার 100 দেওয়া আছে, এদিকে সমানে আমার কত দেওয়া আছে 100 দেওয়া আছে। তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে 10% মান কত দেওয়া আছে, 10%-এর মান দেওয়া আছে আমার 100, তাহলে 1%-এর মান হচ্ছে আমার 100/10, আবার 100%-এর মান হচ্ছে আমার 10 ইন্টু উপরে আমার 100, তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য, এটা এই দুটো যদি আমার গুণ করি, তাহলে কত হচ্ছে আমার 1000 হচ্ছে আমার। তাহলে এদের মূলধন কত, এদের মূলধন হচ্ছে 1000 টাকা। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার। বুঝে গেছি কোয়েশ্চেনটা। চলো আরেকটা নিয়ম এটা শিখিয়ে দিচ্ছি। দেখো আমি আরেকটা নিয়ম এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে আমরা আয় সমান কী জানি, আয় সমান আমরা পিআরটি জানি, আয় সমান P/100। তাহলে প্রথমে কী বলি, আমি তো প্রথমে আসল যাই না, তাহলে প্রথমে আসল ধরলাম, আমি পিএই ধরলাম, ঠিক আছে। এরপর দেখো কী বলেছিল আমার যেটা বলছিল, আমার আগে দেখো 5% হারে যেটা সুদ দেবে আমার, সেইটা আমার 10 বছরে দেবে, এবং 4% হারে যেটা দেবে সেটা আমার 15 বছর দেবে। তাহলে আমার 4% হারে যে সুদটা আমি ওইটা বেশি পাবো। তাহলে P ইন্টু আর-এর মান 4, আবার আমার টাইমের মান দিয়েছিল আমার 15। এবার দেখো এটা হচ্ছে আমার 100, এটা হচ্ছে প্রথমে, এটা কোনটা, এটা হচ্ছে আমার 4% হারে। আচ্ছা 5% হারে যদি যেটা পাবো আমি, সেটা এটা হবে আমার বাই 100। এবার কী বলেছিল আমার, এইটা দেখো বুঝে নাও, এইটা আমার কী বলেছিল, এইটা বলেছিল আমার এই যে এইটা এবং এইটা সুদ কত হচ্ছে আমার 100 টাকা হচ্ছে, এদের সুদের অন্তর 100 টাকা। তাহলে এইখান থেকে মাইনাস করে দিলে আমি এদের সুদ কত পাবো, সুদের অন্তরটা 100 টাকা পাবো। তাহলে দেখো এইটা যদি আমার লসাগু করি তাহলে আমার নিচে কত আমার 100 হয়, তাহলে 4 60p মাইনাস এদিকে দেখো 5 250p সমান হচ্ছে কত, সমান হচ্ছে আমার এদিকে 100, ঠিক আছে। এই উপরে যদি আমি বিয়োগ করি তাহলে আমার 10p হচ্ছে, 10p সমান হচ্ছে আমার 100 ইন্টু 100। তাহলে পরের লাইনে p সমান হচ্ছে আমার 100 ইন্টু 100, আর বাই হচ্ছে কত আমার নিচে 10। তাহলে এটা কাটাকুটি করো, এই শূন্য কেটে দিলাম। তাহলে পি এর মান কত হচ্ছে, দেখো পি এর মান সে আমার 1000 টাকায় আসছে। বুঝতে পেরেছি। তাহলে আসল কত ছিল আমার 1000 টাকা। তাহলে দেখো এখানেও আমার সেই 1000 টাকা আমি লিখেছিলাম, এখানে কত লিখেছিলাম 1000 টাকায় সে লিখেছিলাম। দুটো নিয়মই শিখে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। এরপর দেখো কী বলছে, 14 বছর আগে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 6 গুণ ছিল। তাহলে পুত্রের বয়সের 6 গুণ ছিল, তাহলে পুত্রের এটা আর এটা 6x, এটা কখন ছিল, এটা হচ্ছে 14 বছর আগে ছিল, এখনের থেকে 14 বছর আগে ছিল। এটা আমার কত ছিল, 14 বছর আগে ছিল আমার। এরপর বলছে যদি পুত্রের বয়স এখন 20 বছর হয়, পুত্রের বয়স হচ্ছে এখন কত, এখন হচ্ছে 20। তাহলে দেখো এটা আমার এই যে x + 14, এই যে এইটা ছিল, এইটা আমার 14 বছর আগে ছিল। 14 বছর যদি পরে নিয়ে আসি
তাহলে এইটা আমার এক্স প্লাস 14 এবং 6x প্লাস 14 হয়ে যাবে। তাহলে এখন দেখো কী বলছে, যদি পুত্রের বয়স এখন 20 বছর হয়, তাহলে আমি বলতে পারবো এখান থেকে যে এক্স প্লাস 14 সমানে 20, এক্স প্লাস 14 সমানে আমার কত 20 আমি লিখতে পারি। কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এক্স প্লাস 14, আচ্ছা এখান থেকে করে নিচ্ছি। তাহলে এক্স সমান হচ্ছে আমার 20 মাইনাস 14। তাহলে এক্সের মান কত হচ্ছে? এক্সের মান আমার 6 আসছে, আমার এক্সের মান 6। আমার কী বলেছে, তবে তার পিতার বয়স কত। তাহলে দেখো এখানে যদি আমি এক্সের মানটা বসিয়ে দিই, তাহলে 6 চোখ 36 হচ্ছে আমার কত হচ্ছে 6 চোখ 36। তাহলে 6 চোখ 36 আর 14, তাহলে বর্তমান বয়সটা 12 হয়ে যাচ্ছে আমার। তাহলে 6 হচ্ছে 10, 4 এদিকে 5। তাহলে এখন পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে আমার 50 বছর। অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি? আমাকে বলছে 14 বছর আগে একজন পিতা তার পুত্রের 6 গুণ হয়। তাহলে 14 বছর আগে ছিল এক্স, 6x ছিল। আমি 14 যোগ করে দিই, তাহলে 14 বছর পর হয়ে যাবে, মানে বর্তমানে এখন হয়ে যাবে। তাহলে ওইখান থেকে করলাম। এবার বর্তমানে পুত্রের বয়স দেওয়া আছে 20, তাহলে এক্স প্লাস 14 সমানে 20 লিখতে পারি। তাহলে এক্সের মান 6, তাহলে যে 6x ইন্টু প্লাস 14, 6x প্লাস 14, তাহলে 6-এর সাথে এক্সের মান বসালাম 6, 6 আর 6 গুণ করলে 36 প্লাস 14 সমান কত 50 বছর। চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। দেখো এই কোয়েশ্চানটি কী বলছে, দিলীপ, রাম এবং অমর একটি যৌথ ব্যবসায় যথাক্রমে 2700 টাকা এবং 8100 টাকা এবং 7200 টাকা বিনিয়োগ করেন। বছর শেষে যদি রাম 3600 টাকা লভ্যাংশ পায়, তবে মোট লভ্যাংশ কত। তাহলে শুরু করছি চলে কোয়েশ্চানটা। তাহলে দেখো, তাহলে প্রথম হচ্ছে দিলীপ, প্রথম হচ্ছে আমার কি, প্রথমে দিলীপ বলেছে। দেখো তাহলে দিলীপ লিখলাম, এরপর বলছে আমার রাম, তাহলে রাম লিখলাম। এরপর বলছে আমার কে, অমর বলেছে। তাহলে তাদের কত টাকা করে ইনভেস্ট করেছিল, প্রথমে যে করেছে সে 2700 টাকা ইনভেস্ট করেছিল। তারপর হচ্ছিল আমার 8100 টাকা। তারপর যে করেছে সে হচ্ছে আমার 7,000 আমার 200 টাকা ইনভেস্ট করেছিল। তাহলে এগুলো কেটে দাও এগুলো। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। কারো কোনো অসুবিধা? এইটুকু কারো কোনো অসুবিধা নেই। 9 দিয়ে কাটো, তাহলে 3 9 27, ঠিক আছে। এটা তাহলে 9 9 81, আবার 8 9 72। এরপর ধর কী বলেছে, বছর শেষে যদি রাম 3600 টাকা লভ্যাংশ পায়। তাহলে বছর শেষে রাম যদি 3600 টাকা লভ্যাংশ পায়, তাহলে রামের মান এখন কত পাচ্ছি? 9 পাচ্ছি। 9-এর মানটা কত দেওয়া আছে আমার? 3600 দেওয়া আছে। তাহলে বলতে পারবো এর সাথে আমার 400 আমার গুণ হয়েছে। তাহলে দেখো রামের সাথে যদি 400 গুণ হয়, তাহলে আমার দিলীপের সাথেও 400 গুণ হবে। তাহলে এর সাথে 400 গুণ করে কত, এর সাথে 400 গুণ করলে আমার হয় 1200, এবং অনিলের সাথে অমরের সাথে যদি 400 গুণ করো, তাহলে কত 4 8 3200 হয়। তাহলে এরপর দেখো কী টোটাল ওদের লভ্যাংশ কত, টোটাল লভ্যাংশ কত, এইটাই আমাদেরকে বলেছিল। তাহলে দেখো এই যে এটা আমার যোগ করে দাও এখানে, 3200 আর 3600 আর 1200। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, 6 আর 2 8, আর 2 10 0, 3 3 6 1 7 আর 8। তাহলে বছর শেষে তাদের লভ্যাংশ কত? বছর শেষে তাদের লভ্যাংশ হচ্ছে আমার 8000 টাকা। কোথায় আছে দেখো, অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছর পর সুদের পরিমাণ 331 টাকা হলে আসলের পরিমাণ কত? আসলের পরিমাণ কত? তাহলে আমরা কি জানি, এ সমান PRT/100, এটা আমরা জানি এ সমান PRT/100। আচ্ছা শর্ট ফর্মে একটা করে দিচ্ছি চলো। আচ্ছা 10% সুদ বলেছে, 10% সুদ মানে আমার 10/100। এটা যদি কাটাকুটি করো, তাহলে আমার হচ্ছে আমার ওপর 1। তাহলে দেখো যদি 10 টাকা রাখি, তাহলে আমার 11 টাকা হয়ে যায়। আমার কী বলছে, 3 বছর পরে বলেছে আমার, তাহলে এটা 3 বার লিখবো। তাহলে এখানেও 10, এখানে আমার কত হচ্ছে, অনুপাতটা 11 হচ্ছে। 3 বছর করে রেখেছে, তাহলে এখানে হচ্ছে কত 11। তাহলে দেখো এই যে এইটা যদি গুণ করি, এই পাঁচটা যদি গুণ করি, তাহলে কত হচ্ছে, এদিকে আমার 1000 হচ্ছে। আবার যদি 11 × 11 121, আর তার সাথে যদি 11 গুণ করে দিই, তাহলে আমার কত 1331 হয়, 1331 হয়। তাহলে কী বলেছে আমার, যে সুদের পরিমাণ হচ্ছে 331 টাকা। তাহলে এই যে এইখান থেকে এই যে মানটা আছে, এই মানটা কত দেওয়া আছে আমার, সুদ হবে আমার 1000 টাকা রেখেছিলাম, 1331 টাকা হয়ে গেছে। তাহলে এইটাই আমার সুদ। তাহলে এখানে সুদ কত পাচ্ছি, সুদ পাচ্ছি আমার 331 টাকা সুদ পাচ্ছি। তাহলে আমাকে কী বলেছিল, আসলের পরিমাণ কত। তাহলে দেখো আসল কত ছিল, আসল ছিল আমার 1000 টাকা। এখান থেকে বিয়েছে আসল ছিল আমার কত, 1000 টাকা। তাহলে 1000 টাকা সুদ, 1000 টাকা আসল ছিল, তার থেকে আমার 3 বছর পর 1331 টাকা হয়ে গেছে। সুদ আমার সুদ হচ্ছে আমার 331 টাকা। তাহলে আমার আসল কত, আসল হচ্ছে আমার 1000 টাকা। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা এটা যদি বুঝতে না পেরেছো, তাহলে এভাবে অনেকে করতে পারো, যে এ সমান P × 1 + R/100 ইন্টু ওপরে হচ্ছে আমার টাইমটা, এইটা আমরা লিখতে পারি। তাহলে এর মানটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে পি এর মান তো আমি জানি না, ঠিক আছে। পি এর মান আমাকে কী বলেছিল,
আচ্ছা পি এর মান আমাকে বলেনি, ঠিক আছে। তাহলে পি এর মান যদি না বলেছে তাহলে পি থাকলো এরপর এই যে 1 প্লাস আর এর মানটা কত বলেছিল 10 বলেছিল, ইন্টু এখানে আমার 100, এটা যদি কাটো তাহলে 10 একে 10 আর 10 10 100, আর এই যে টি কত দেওয়া ছিল আমার 3 বছর দেওয়া ছিল। তাহলে পরের লাইনে আমার পি সমান, তাহলে দেখো 10 একে 10 আর প্লাস 11, তাহলে পি ইন্টু 10/11, সরি 1 to 8, তাহলে দেখো 10 একে 10 আর উপরে হচ্ছে 11, উপরে হচ্ছে আমার 11, তাহলে 11/10 ইন্টু 11/10 ইন্টু হচ্ছে আমার 11/10। তাহলে আমাকে এর মানটা এখান থেকে বার করে নিতে তোমরা অবশ্যই পারবে, এর মানটা এখান থেকে বার করে নিতে, এর মানটা না আমাকে আসল মান বার করতে বলে, যে আসল মানটা অবশ্যই বার করে নিতে পারবে। মানে এই যে পি এর মান, এর মান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে আমার 331 টাকা দেওয়া আছে, সুদটা যেটা 331 টাকা দেওয়া আছে আমার। তাহলে এখান থেকে পি এর মানটা তোমরা অতি অবশ্যই বার করে নিতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে কোয়েশ্চেনটা, বলছি একটি ট্রেন 72 কিলোমিটার ঘন্টা গতিবেগে 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো এটা করিয়ে দিই। তাহলে দেখো অঙ্কটা কী বলেছে, অঙ্কটা বলেছে যে একটি ট্রেন 72 কিলোমিটার ঘন্টা গতিবেগে 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 22 সেকেন্ডে অতিক্রম করে। 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 22 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দেখো একটা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে হচ্ছে 22 সেকেন্ডে সে ট্রেনের নিজের দৈর্ঘ্য গেছে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য গেছে। তাহলে একটা ট্রেন বলছে 72 কিলোমিটার ঘন্টা গতিবেগে যায়, তাহলে এইটাকে মিটার বা 72কে যদি আমি মিটার পার সেকেন্ডকে নিয়ে আসি, তাহলে 5/18 দিয়ে আমার গুণ করতে হয়। তাহলে এটা যদি গুণ করে 4×18 72, তাহলে 4×5 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমার ট্রেনটা কত, ট্রেনটা 1 সেকেন্ডে 20 মিটার যায়, আমার বলছে 22 সেকেন্ডে গিয়েছিল, তাহলে 22 সেকেন্ড টোটাল অতিক্রম করেছিল ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য আমার কত, তাহলে দেখো 22 সেকেন্ডে গিয়েছিলো দুটোই, তাহলে 1 সেকেন্ড যদি আমার 20 মিটার যায়, তাহলে 22 সেকেন্ডে আমার যাবে 22 × 20 সমান হচ্ছে আমার 22 × 44, তাহলে 440 মিটার যাবে। এটা আমার 440 মিটার কোনটা যাবে, এই যে 22 সেকেন্ডে যাবে। আমার বলছে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমার 200 মিটার, সরি একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, টোটালটা গিয়েছিলো আমার 440 মিটার, আর তার মধ্যে থেকে যদি আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয় 200, তাহলে আমি বলতে পারবো আমার, সরি দেখো কী বলছে 200 মিটার একটা লম্বা প্ল্যাটফর্ম, আচ্ছা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে আমার 200 মিটার, তাহলে আমি বলতে পারবো ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 220 মিটার, সরি 240 হবে, 240 হবে। তাহলে আমি বলতে পারবো যে আমার ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে, আমার ট্রেনটার দৈর্ঘ্য কত, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার। মানে কোথায় দেখো অপশান বিতে আছে, আবারও বলে দিচ্ছি। আমাকে বলছে যে একটি ট্রেন 22 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, 22 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, কিন্তু দেওয়া আছে যে আমার ট্রেনের গতিবেগ দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের গতিবেগ যদি আমি মিটার পার সেকেন্ডে আনি, তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এবং বলে দিয়েছে যে 200 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম। তাহলে 22 সেকেন্ডে একটা ট্রেন যখন যাবে, তাহলে নিশ্চয়ই প্ল্যাটফর্মও যাবে এবং নিজের দৈর্ঘ্যটা যাবে। তাহলে আমার 22 সেকেন্ডে যাচ্ছে আমার, তাহলে 1 সেকেন্ডে যদি আমার 20 মিটার যায়, তাহলে 22 সেকেন্ডে যেমন আমার 440 মিটার, 440 মিটার যেটা যাচ্ছে সেটা আমার প্ল্যাটফর্মে যাচ্ছে এবং ট্রেনেও যাচ্ছে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে কত, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে আমার 200 মিটার। তাহলে 440 মিটার থেকে 200 মিটার বাদ দিয়ে দিলে আমার 240 মিটার থাকে, তাই 240 মিটার হচ্ছে আমার ট্রেনের দৈর্ঘ্য। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 3, 4, 5 এবং পরিসীমা হচ্ছে 96 মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলেছে, ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো ত্রিভুজের পরিসীমা হচ্ছে আমার, এটা হচ্ছে যদি একটা ত্রিভুজ হয়, তাহলে এই পাশ আর এই পাশ, এই পাশ তিনটে পাশ মিলে আমার পরিসীমা হয়। তাহলে আমি বলতে পারবো যে 3x + 4x + 5x সমান হচ্ছে আমার 96। তাহলে 4 এর 3 7 আর 5 12, তাহলে 12x সমান হচ্ছে আমার কত, 12x সমান হচ্ছে আমার 96। তাহলে 12x যদি 96, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে আমার 8 হচ্ছে। তাহলে যে কোনো একটা মান বসে দেখো 3 8 এটা 24 হচ্ছে, এটা 24 ধরলাম, এবং পরটা হচ্ছে 4 8, তো 4 8 32, ঠিক আছে, ওইটা হচ্ছে 5 8 40। আমার বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে আমার দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে এখান থেকে বলতে পারবো আমার যে ত্রিভুজটা আছে, সে ত্রিভুজটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ত্রিভুজ, কারণ অতিভুজটা দেখো সব থেকে বড়ো হয় অতিভুজ। তাহলে দেখো অতিভুজ কত দেওয়া 40 দেওয়া আছে, এবং ভূমি আমার লম্ব দেওয়া আছে 24, এবং ভূমি দেওয়া আছে কত 32। তাহলে এটা কী বাহু ত্রিভুজ, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে একটা বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজ। তাহলে এইখান থেকে যদি আমাকে বার করতে বলে আমাকে, তাহলে এখান থেকে বলতে পারবো এটা হচ্ছে আমার বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে আমার হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তাহলে লম্বর মান দেওয়া আছে 24 এবং ভূমির মান দেওয়া আছে কত 32 দেওয়া আছে। তাহলে এটা যদি কাটো, এটা যদি কাটো,
তাহলে 2 দিয়ে হচ্ছে এটাকে 12 2 24, তাহলে আমার থাকছে কত 12 ইন্টু 32, 12 ইন্টু 32, ঠিক আছে, 2 2 4, এদিকে 384 বর্গ মিটার। 384 বর্গ মিটার কোথায় আছে দেখো, অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। কারো যদি মনে কনফিউশন থেকে থাকে যে এটা কীভাবে বিষমবাহু ত্রিভুজ, তাহলে প্রমাণ করে নিতে পারো আমার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ সমানে হচ্ছে আমার লম্ব প্লাস ভূমি, তাহলে দেখো অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এদিকে আমার 40 ইন্টু 40 মানে হচ্ছে আমার কত 1600, এবং দেখো এই যে 24-এর স্কোয়ার কত হয়, 24-এর স্কোয়ার হচ্ছে আমার 576, 24-এর স্কোয়ার হচ্ছে আমার 576, এবং 32-এর স্কোয়ার হচ্ছে 1024, এটা যোগ করো দেখবে আমার 1600 হচ্ছে, এটা যোগ করলে কত আমার 1600 হচ্ছে, তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে আমার বিষমবাহু ত্রিভুজ। তার কারণ হচ্ছে বিষমবাহু ত্রিভুজের কী হয়, আমার অতিভুজ সমানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওই জন্য দেখো বিষমবাহু ত্রিভুজের সূত্র লাগিয়েছে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, তাহলে আমাদের কত যে ত্রিভুজ তার ক্ষেত্রফল হচ্ছে 384 বর্গ মিটার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। সব থেকে সহজ কোয়েশ্চেন, বলছি এ বি এবং সি একটি কাজ 24, 6 এবং 12 দিনে করে, তাহলে এ করছে আমার 24 দিনে, বি করছে আমার 6 দিনে, এবং সি করছে আমার 12 দিনে। এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে আমার কত 24 হবে, তাহলে এ যদি 24 দিনে কাজটি করে, তাহলে টোটাল কাজ কত আমার 24 অংশ, তাহলে এ যদি 24 দিনে 24 অংশ করে, তাহলে একদিনে আমার 1 অংশ করবে, বি আমার একদিনে 4 অংশ করবে, এবং সি আমার একদিনে 2 অংশ করবে। তাহলে আমার কী বলছে, তবে কত দিনে কাজটি সম্পূর্ণ করবে, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলেছে, খুব ভালো কোয়েশ্চেন, নৌকা এবং স্রোত থেকে বলছে আমার স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার। আচ্ছা 30 মিনিটে যদি আমার 2 কিলোমিটার যায়, ঠিক আছে, তাহলে আমার 1 ঘন্টায় 4 কিলোমিটার যেতে পারবে, তাহলে প্রতিকূলে গতিবেগ হচ্ছে আমার 4 কিলোমিটার পার আওয়ার, বুঝতে পেরেছি। কারণ যদি আধ ঘন্টায় মানে 30 মিনিটে যদি 2 কিলোমিটার যায়, তাহলে নিশ্চয়ই 60 মিনিট আমার 4 ঘন্টা যাবে, এর প্রতিকূলে গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার। এরপর স্রোতের অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার, তাহলে দেখো 2 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে কত আমার 2 ঘন্টা সমান 120 মিনিট, আর আরও 20 মিনিট 140 মিনিট, তাহলে 140 মিনিট আমার যাচ্ছে কত, 140 মিনিট যাচ্ছে আমার 14,000 মিটার যাচ্ছে আমার, 140 মিনিটে আমার 14,000 মিটার যাচ্ছে, তাহলে আমার 1 মিনিটে যাবে 14,000 বাই হচ্ছে আমার 140, আবার 60 মিনিটে যাবে, কারণ ঘন্টা পার আওয়ারে যদি নিয়ে আসি, তাহলে 14,000 ইন্টু 14,000 ইন্টু হচ্ছে উপরে 60 হচ্ছে আমার, আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে আমার 140, এটা হচ্ছে আমার, ঠিক আছে। আবার যদি এইটাকে যে আমি কিলোমিটার পার আওয়ার আনতে যাই, তাহলে কী হবে দেখো, এই যে কিলোমিটার পার আওয়ার আনতে যাই, তাহলে দেখো এই যে এটাতে যদি এটা কাটি, তাহলে আমার হচ্ছে আমার 14,140, তাহলে এখানে আমার কত থাকছে, এখানে আমার 100 থাকছে, তাহলে এটা যদি গুণ করি আমার 6,000 হচ্ছে, এটা আমার মিটার পার সেকেন্ডে আসবে, মিটার পার মিনিট আসবে, এটা যদি আমার কিলোমিটারে নিয়ে আসি, তাহলে 1000 দিয়ে আমার ভাগ করতে হবে, তাহলে 1000 দিয়ে এটা ভাগ করলে আমার 6 হবে, তাহলে অনুকূলের গতিবেগ কত, অনুকূলের গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো কী বলছি, স্রোতের গতি ঘন্টায় কত, তাহলে স্রোতের গতিবেগ শোনো আমরা কী জানি যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূলের গতিবেগ হচ্ছে আমার অনুকূলে গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার, এবং প্রতিকূলে গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বাই 2। স্রোতের গতিবেগ কী জানি আমার অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূলে গতিবেগ 6 এবং প্রতিকূলে গতিবেগ 4, আর নিচে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে দেখো 6 হচ্ছে 10 বাই 2, তাহলে আমার স্রোতের গতি হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা স্রোতের গতি ঘন্টায় কত, তাহলে 1 ঘন্টায় স্রোতের গতিবেগ হচ্ছে কত, 5 কিলোমিটার পার ওয়েট, আচ্ছা সরি স্রোতের গতিবেগ বলেছে এখানে, স্রোতের গতিবেগ, আমি ভাবলাম নৌকার গতিবেগ, আমি দেখিনি। তাহলে স্রোতের গতিবেগ সমান অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে দেখো অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে উপরটা যদি বিয়োগ করি তাহলে 2, আবার নিচে 2, তাহলে আমার স্রোতের গতিবেগ কত ঘন্টায় 1 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় কত যাবে, 1 কিলোমিটার যাবে। আমার যদি এটা বলতো নৌকার বেগ হতো আমার এই 5 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ হতো 5 কিলোমিটার পার আওয়ার, কিন্তু স্রোতের গতিবেগ বলেছে, তার মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 সমান হচ্ছে আমার ঘন্টায় 1 কিলোমিটার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছে একজন দোকানদার 10 টাকায় 12টি বেলুন ক্রয় করে, তাহলে আমার দেখো সিপিটা আমার কী বলেছে যে 12টি বেলুন কিনেছে 10 টাকায়, তাহলে একটি বেলুন কিনতে তার কত টাকা লাগবে, 10/12,
12 সমান হচ্ছে 5/6 টাকা। তাহলে একটি বেলুনের দাম কত? একটি বেলুনের দাম হচ্ছে 5/6 টাকা। এটা যদি ভাগ করে দাও, এটা যদি ভাগ করে দাও তাহলে ভাগ করলে সব দিকে সহজ হবে। তাহলে 0.0, ঠিক আছে। তাহলে দেখো 6 8 48। আচ্ছা, এটা কি ভাঙবে? দেখে নিচ্ছি, দাঁড়াও একটু। আচ্ছা দেখো, এটা অত ভাবার দরকার নেই, শর্টকাটে একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। দেখো কী করবে এই ধরনের কোয়েশ্চান থাকলে। এটা শর্টকাট নিয়ে একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। তাহলে দেখো কী করবে, প্রথমে কী বলেছে যে একটি দোকানদার 10 টাকায় 12টি বেলুন কিনে। তাহলে দেখো 10 টাকায় বলছে আমার কটা? 12টি বেলুন কিনেছে। এরপর বলছে প্রথমে হচ্ছিল 10 টাকায় 12টি বেলুন কিনে, এরপর কী বলছে আমার 12 টাকায় 10টি বেলুন কিনে। তাহলে দেখো এটা কী করবে, আমার এই থেকে গুণ করবে। তাহলে 10 10 100 এবং 12 12 144। তাহলে আমার কী করবে, দেখো যে 100 টাকায় আমার জিনিসটা কিনেছিল 144 টাকায় বিক্রি করেছে, তার লাভের হার কত? তাহলে দেখো নর্মালি লাভ কত টাকা করেছে? 44 টাকা লাভ করেছে। তাহলে আমার শতকরা লাভ বার করতে বললে কী হয়? লাভ বাই ক্রয় মূল্য। তাহলে সিপি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু ওপরে 100। তাহলে দেখো আমার কত টাকা লাভ করেছে? আমার কত টাকা লাভ করেছে বলো? আমার 44 টাকা লাভ করেছে। তাহলে 44 টাকা লাভ করেছে, আর সিপি কত? আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে নিচে হচ্ছে আমার 100 এবং ওপর হচ্ছে আমার শতকরা বলেছে, মানে ওপর 100। তাহলে এই 100 কেটে দাও। তাহলে তার শতকরা লাভ কত? তার শতকরা লাভ হচ্ছে আমার 44%। মানে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 72, 90 এবং 120 দ্বারা বিভাজ্য? কোন ক্ষুদ্রতম সংখ্যা 72, 90 এবং 120 দ্বারা বিভাজ্য? তাহলে দেখো এই ধরনের কোয়েশ্চেন কি, এদের লসাও করে নেবে। তাহলে 72, 90 আর 120 এদের লসাও কত হচ্ছে? এদের লসাগু হচ্ছে আমার, এদের লসাগু কত হচ্ছে আমার? 360 হচ্ছে। এদের লসাগু হচ্ছে আমার 360। তাহলে বলছি কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা বিভাজ্য? 72, 90, 120। তাহলে আমার 360 সংখ্যাটি আমার 72 দিয়েও 360কে ভাগ যায়, 90 দিয়েও ভাগ যায়, আবার 120 দিয়েও ভাগ যায়। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, এটা সব দিকে বুঝে নয়, সব থেকে ভালো কোয়েশ্চেন। দেখো কী বলেছে, আমাকে বলেছে যে 1754 টাকায় বিক্রি করলে যে টাকা আমার লাভ হয়। তাহলে আমি ধরে নিলাম, আচ্ছা আমার বলো তো, আমার ধরো 8 টাকায় বিক্রি করে আমার 3 টাকা লাভ হয়েছে। 8 টাকায় বিক্রি করে আমার 3 টাকা লাভ হয়েছে। তাহলে 8 টাকা থেকে 3 টাকা বিয়োগ দিয়ে দেবো, তখনই আমি ক্রয় মূল্যটা পাবো। অবশ্যই পাবো। তাহলে আমাদের কী বলেছে যে 1754 টাকায় বিক্রি করে কিছু টাকা তার লাভ হয়। তাহলে আমি ধরে নিলাম যে 1754 টাকায় বিক্রি যখন করেছে তখন তার এক্স টাকা লাভ হয়। তাহলে এক্সট্রা যখন বিয়োগ দিয়ে দেবো তার ক্রয় মূল্যটা পেয়ে যাবো। এরপর তো কী বলেছে, আমার 1492 টাকা বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়। আচ্ছা আমাকে যদি বলতো যে 9 টাকায় বিক্রি করলে ওই টাকাটাই আমার ক্ষতি হতো, তাহলে সে আমি 3 বিয়োগ করতাম। তাহলে এখান থেকে বলতে পারবো আমার যে 1492 টাকায় বিক্রি করলে আমার অত টাকায় ক্ষতি হতো, মানে এক্স টাকায় আমার ক্ষতি হতো। আচ্ছা দাঁড়াও একটু ওয়েট, বুঝতে পেরেছি এটা, কারো কোনো অসুবিধা? 1754 টাকায় বিক্রি করলে বলছে আমার যে টাকা লাভ হয়, তাহলে ধরলাম 1754 টাকা বিক্রি করে তার এক্স টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্যটা এক্সট্রা বিয়োগ করতে পেয়ে যাবো। এরপর বলছি 1492 টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হয়। তাহলে 1492 থেকে আমার যদি ওই টাকাটা আচ্ছা এইখানে আমার যোগ করে দিই, এখানে আমার কি যোগ করে দিই, ওই টাকাটা যোগ করে। আর ধরো এখানে যে আমার নর্মাল ক্রয় মূল্য হচ্ছে আমার 5 টাকা, এইভাবে দেখলাম 5 টাকা। এবার যদি এখানে আমাকে বলতো আমার যে আমার 3 টাকায় 2 টাকায় বিক্রি করে আমার তত টাকায় ক্ষতি হয়, তাহলে আমার 3 টাকা যেটা ক্রয় মূল্য আছে সেটা আমি যোগ করে দিলাম, তবে আমি 5 পেয়ে যাম। তাহলে এই জন্য দেখো এখানে যোগ করে দিয়েছি। এবার দেখো এই যে এই এক্সটা যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে আগের এক্স আর এখনকার এক্স, তাহলে এটা হয়ে গেলো এটা, ঠিক আছে। তাহলে দেখো আমার এদিকে কত হচ্ছে আমার 1492। দেখো তাহলে আমার এই যে 1754 টাকা আছে, 1754 এইটা এদিকে যদি নিয়ে চলে আসে তাহলে বিয়োগ চলে আসবে 1492। আবার এদিকে প্লাস এক্স আছে, এইটা ওইদিকে নিয়ে চলে যাবে, তাহলে এইটাও আমার প্লাস এক্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1794 থেকে 1492 যদি বিয়োগ দাও, তাহলে 2 9 কত 15, 6 15 4 5 262 সমান হচ্ছে কত? এটা 2x। তাহলে 2x সমান যদি 262 হয়, তাহলে এক্স সমান কত? 131। তাহলে আমার কী বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এই যে এইখান থেকে এটা যে কোনো একটা মান বিয়োগ করে দাও। তাহলে 1754 থেকে 131 যদি বিয়োগ করো তাহলে কত? এটা 3, এটা 2, এটা 6, এটা 1, তাহলে 1 6 2 3। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তাহলে বুঝতে পেরেছি এই কোয়েশ্চেনটা, চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই।
এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষার হলে দেয়, ঠিক আছে। 1754 টাকায় বিক্রি করলে যত টাকা আমার লাভ হয়, তাহলে ধরলাম আমার x টাকা লাভ হয়, তাহলে এই যে একটু আগে বললাম যে 8 টাকায় বিক্রি করে যদি আমাকে বলে যে 3 টাকা লাভ হয়, তাহলে 3 টাকা বিয়োগ করে দিলে আমি ওর ক্রয় মূল্যটা পেয়ে যাবো। এরপর যদি আমাকে বলে যে আমার যে 2 টাকায় বিক্রি করে আমার 3 টাকা ক্ষতি হয়, তাহলে 3 টাকাটা ওর সাথে যোগ করে দিলে ওর ক্রয় মূল্যটা চলে আসবে। এইটাও সেম বলেছিল, 1754 টাকায় বিক্রি করে যে টাকা আমার লাভ হয়, তাহলে x টাকা লাভ হয়, x বিয়োগ করে দিলাম। এরপর বলছি 1492 টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হয়, মানে আমার x টাকায় ক্ষতি হয়, ওই জন্য এক্সটা তার সাথে যোগ করে দিলাম। এক্সের মান চলে এলে 131, ঠিক আছে। তাহলে আমার টোটালটা ছিল এই যে বিক্রয় মূল্য ছিল 1754, তার থেকে x টাকা লাভ হয়েছিল, তাহলে x বিয়োগ করে দিলাম, আমার 1623 টাকা ক্রয় মূল্য ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, একটি বিড়ালের 5 লাফ যেতে যে টাইম লাগে, তাহলে একটা বিড়ালের বলছে, তাহলে দেখো একটা বিড়ালের, তাহলে এটা হচ্ছে ক্যাট, আবার ওদিকে হচ্ছে আমার ডগ, ঠিক আছে। আমার বলছে একটি বিড়ালের 5 লাফ যেতে, তাহলে একটা বিড়ালের 5 লাফ যেতে বলছে লাগে যে সময় লাগে, সেই সময় একটা কুকুর 4 লাফ দেয়, সেই সময় একটা কুকুর 4 লাফ দেয়। এরপর বলছে কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, কুকুরের হচ্ছে 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, ঠিক আছে। এরপর দেখো কী করো, এটা গুণ করে দাও, এটাই কোনাকুনি গুণ করে দাও, তাহলে দেখো কোনাকুনি যদি গুণ করো তাহলে 4 4 16, আর এতে কোনাকুনি গুণ করলে আমার কত হচ্ছে 15 হচ্ছে। কিন্তু আমার কোয়েশ্চেন যেটা চাইছে এটা হচ্ছে তাদের লাফের অনুপাত, কিন্তু দেখো কী বলছে বিড়াল ও কুকুরের দ্রুতির অনুপাত কত, যখনই আমাদেরকে বলবে দ্রুতির অনুপাত কত, এটা হচ্ছে তাদের লাফের অনুপাত, কিন্তু যখন দ্রুতির অনুপাত বলবে সেটা এটাকে উল্টে দেবে, 16 অনুপাত 15 ছিল, এটা 15 অনুপাত 16 হয়ে যাবে। তাহলে কোথায় দেখো 15 অনুপাত 16 অপশান বিতে আছে, তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। এই সেম কোয়েশ্চেন ডাব্লিউপি মেন্সে 2019 সালে কোয়েশ্চেনটা এসেছিলো, সেম কোয়েশ্চেন একদম ডিজিটাল চেঞ্জ ছিল 2019 সালে যে মেন্স হয়েছিল। এই কোয়েশ্চেনটা কিন্তু আমি তোমাদেরকে করাবো না, সেটা তুমি আমাদেরকে ভালো বলো কি আমাকে খারাপ বলো, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা অনেকবার করিয়েছি এই ধরনের কোয়েশ্চেন, অনেকবার করিয়েছি, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। এবং এই কোয়েশ্চেনটা এই সেম কোয়েশ্চেন একদম সেম ডিজিটের সেম কোয়েশ্চেন কেপি কনস্টেবল প্রিলিমসে এসেছিলো 2023 সালে, মিলিয়ে দেখে নেবে কারো যদি বিশ্বাস না হয়, 2023 সালে প্রিলিমসে কোয়েশ্চেনটা এসেছিলো। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দুটি সংখ্যার গড় হচ্ছে 9, তাহলে দেখো দুটি সংখ্যার গড় যদি আমার 9 হয়, দুটি সংখ্যার গড় হচ্ছে আমার 9, তাহলে দুটি সংখ্যার মোট কত, দুটি সংখ্যার মোট হয়ে আমি বলতে পারবো 18, অবশ্যই বলতে পারবো। এরপর বলছে তিনটি সংখ্যার গড় 4, তাহলে হচ্ছে আমার তিনটা সংখ্যার গড় যদি আমার 4 হয়, তাহলে তিনটে সংখ্যার মোট বলতে পারবো কত হচ্ছে আমার 12 হচ্ছে। তাহলে আমার বলছে মোট, বলছে ওই 5টি সংখ্যার গড় কত, তাহলে এখানে আমার 5টি সংখ্যা পেয়ে গেছি, এখানে আমার কটা সংখ্যা 5টা সংখ্যা পেয়ে গেছি, এবং 5টি সংখ্যার মোট কত, এই 18 আর 12 যোগ করলে আমার কত হচ্ছে আমার 30 হচ্ছে। আর এদিকে হচ্ছে আমার 5টা সংখ্যা, আমার 5টা সংখ্যার গড় বলেছে, 5টা সংখ্যার মোট যদি আমার 30 হয়, তাহলে 5টি সংখ্যার গড় কত, 30 ভাজিত 5 সমান হচ্ছে আমার 6, তাহলে 5টা সংখ্যার গড় হচ্ছে আমার 6, অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। এই সেম কোয়েশ্চেন কেপি প্রিলিমসে এসেছিলো, শর্টকাটে করে দিচ্ছি। দেখো বলছে একটি খুঁটি 1/2 অংশ কাদায় 1/3 অংশ জলে, তাহলে এটা হচ্ছে আমার পুরো খুঁটিটা, ঠিক আছে। এইখান থেকে এইটা হচ্ছে আমার কাদায় আছে 1/2 অংশ, এবং এইখান থেকে এইটুকুটা হচ্ছে আমার জলে আছে 1/3 অংশ জলে আছে, এবং ওপরে এইটুকুটা হচ্ছে আমার কত, এইটুকুটা হচ্ছে আমার 25 মিটার। তাহলে আমি বলছি খুঁটিটি কত মিটার লম্বা, তাহলে দেখো আমার টোটাল ধরে নিলাম খুঁটিটা আমার 1 অংশ, টোটাল হচ্ছে খুঁটিটা আমার 1 অংশ, 1 অংশের মধ্যে আমার এই যে কাদায় 1 অংশের মধ্যে কাদা এবং জলে কতটা আছে 1/3 আবার 1/2, তাহলে 1/3 প্লাস 1/2 হচ্ছে আমার কিসে আছে, কাদা এবং জলে মিলে আছে, তাহলে এটা হচ্ছে আমার 6, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমার 3, তাহলে 5/6 অংশ আমার কোথায় আছে, কাদা এবং জলে মিলে আছে, টোটাল হচ্ছে আমার 1 অংশ, 1 অংশ থেকে 5/6 অংশ যদি বিয়োগ করে দিই, তাহলে 6 - 5/6, তাহলে 1/6 অংশ হচ্ছে আমার ওপর টুকুটা, কোনটা, এইটুকুটা হচ্ছে আমার 1/6 অংশ। 1/6 অংশের মান দেওয়া কত দেওয়া আছে, 1/6 অংশের মান দেওয়া আছে আমাদের তাহলে 1/6 মান কত দেওয়া আছে আমার 25 মিটার দেওয়া আছে। আমার বলছে পুরো খুঁটিটা কত লম্বা, তা টোটাল খুঁটিটা আমি কত ধরেছিলাম 1 অংশ ধরেছিলাম, তাহলে 1/6 অংশের মান যদি আমার 25 মিটার হয়, তাহলে 1 অংশের মান হচ্ছে আমার 25, ঠিক আছে, ভাজিত হচ্ছে 1/6, তাহলে আমি এখান থেকে বলতে পারবো 25 ×
6/1, তাহলে দেখো 5 × 30 আর 6 দিয়ে 12, 3 15, 1 দিয়ে যদি 150 ভাগ করো সে 150 হয়। তাহলে আমার খুঁটিটি কত মিটার লম্বা? আমার 150 মিটার লম্বা। খুঁটিটি আমার কত মিটার লম্বা? 150 মিটার লম্বা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলি বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদ 136 টাকা হবে। ঠিক আছে, তাহলে এটা I সমান PRT/100 বসাও। দেখো আয়ের মান কত দেওয়া আছে? 136 দেওয়া আছে, আয়ের মান 136। আমার পি এর মানটা আসলে মানটা বার করতে বলেছে এবং আর এর মান হচ্ছে আমার 8 এবং হচ্ছে আমার 4 বছর আর এটি হচ্ছে আমার 100। ঠিক আছে, এর বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা। এরপর তোমরা এখান থেকে আমার পি এর মানটা বার করে দাও এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। পি এর মানটা বলো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অ্যান্সারটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। খুব ভালো কোয়েশ্চেন দেখো। এই যে প্রথম বলেছে 12/1/2। 12/1/2 মানে কি? 12/1/2%। এটা মানে হচ্ছে 12 × 24 আর 25/2% বলেছে আমার কি বলছে, এক ব্যক্তি বার্ষিক 25/2% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটা মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? ওই ব্যক্তি বলছে কত টাকা ধার করেছিলেন। কারো কোনো অসুবিধা আছে? এইটুকু, কারো কোনো অসুবিধা নেই। তাহলে আমার এখানে এ সমান কি জানি আমরা? এ সমান পিআর, আচ্ছা ব্যাংকে বলেছে। ঠিক আছে, এটা আমার কী বলেছে? ব্যাংকে বলেছে। তাহলে আমাকে দেখো কী বলে 4 বছর। তাহলে এইটা, তাহলে এখান দিয়ে বলতে পারবো যে 1250 ইন্টু, দাঁড়া একটা লাইন লিখিয়ে দিচ্ছি, পি ইন্টু এই যে আর এর মান দেওয়া আছে 25/2, আর এর মান কত আছে? 25/2 দেওয়া আছে, লিখলাম। এবং টাইমের মান দেওয়া আছে কত? আমার 4 বছর দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারবো 1250 আর নিচে আমার 100 আছে ইন্টু 100 ইন্টু 2 আর 25 ইন্টু 4, এটা পি এর মান। তাহলে এইখান থেকে কাটাকুটি করলে আমার কি অ্যান্সার হয়ে যাবে? কাটাকুটি করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে তোকে 4 দিয়ে যদি কাটি তাহলে 4 × 25 = 100, এইটা আমি বার করতে পারবো। আচ্ছা দাঁড়ো, একটু ওয়েট। হ্যাঁ আচ্ছা দেখো, এই যে 25 দিয়ে যদি এই যে 100 কাটি তাহলে 4 × 25 = 100। ঠিক আছে, এই যে 2 দিয়ে এই 2 কাটলে তাহলে 2 হচ্ছে, এবং এই 2 দিয়ে এই 1250 যদি কাটি তাহলে 6 × 2 = 12, 2 × 2 = 4, আবার 5 × 2 = 10। তাহলে পি এর মান হচ্ছে 625 ইন্টু 4। তাহলে হচ্ছে আমার 4 × 5 = 20, 4 × 2 = 8 আর 2 = 10। ঠিক আছে, 4 × 4 = 24 এবং 25। তাহলে আমার আসল কত হচ্ছে? আসল হচ্ছে আমার 2500 টাকা। কারো কোনো অসুবিধা আছে? তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছে কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জনের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে। তাহলে 120 জন আছে, তার মধ্যে যদি 15% বিজ্ঞান বিভাগে পড়ে তাহলে কতজন বিজ্ঞান বিভাগে পড়ে বার করতে পারবো? তো 5 দিয়ে 5 × 3 = 15, 5 × 20 = 100, আবার 6 × 20 = 120। তাহলে 18 জন আমার কিসে পড়ে? আমার বিজ্ঞান বিভাগে মানে সায়েন্সে পড়ে, ওই জন্য এস লিখলাম। 18 জন সায়েন্সে পড়ে। এবং দেখো কী বলেছে, 120-র মধ্যে যদি 18 জন আমার সায়েন্সে পড়ে তাহলে বাকি থাকলো কতজন? বাকি থাকলো আমার 8 কত 10, 2 × 10 = 2, বাকি থাকছে আমার 102 জন। বাকি থাকছে কত? 102 জন। এরপর দেখো কী বলেছে, মোট 66 জন কলা বিভাগের ছাত্র, মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে, মোট হচ্ছে 66 জন কোথায়? কলা বিভাগের ছাত্র। তাহলে 102 জন আছে, তার মধ্যে যদি 66 জন কলা বিভাগের ছাত্র হয়, ঠিক আছে, তাহলে বাকি জন আমার কত থাকে? আমার 36 জন বাকি থাকে। আমার কতজন? 36 জন বাকি থাকে। তাহলে আমি বলছি কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? তাহলে দেখো আমার, তাহলে 36 জন আমার বাণিজ্য বিভাগের ছাত্র। তাহলে এই যে 36 জন বাণিজ্য বিভাগের ছাত্র কতজনের মধ্যে? 120 জনের মধ্যে। আর শতকরা মানে উপর আমার 100। তাহলে দেখো এই শূন্য কেটে দিলাম। তাহলে 12 দিয়ে যদি এটা কাটি তাহলে 3 × 12 = 36। তাহলে কতজন আমার বাণিজ্য বিভাগের ছাত্র? আমার 30 জন। আচ্ছা কত শতাংশ? তাহলে 30% আমার বাণিজ্য বিভাগের ছাত্র। ঠিক আছে, আমার নর্মাল দেখতে পেলাম কতজন? আমার 36 জন বাণিজ্য বিভাগের ছাত্র। কিন্তু আমি বলছি শতাংশ কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? তাহলে আমার 36 জন বাণিজ্য বিভাগের ছাত্র কার মধ্যে থেকে? 120-র মধ্যে। আবার শতকরা মানে উপরে 100, তাহলে 30% হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছে রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতির অনুপাত 4 আর 3। তাহলে দেখো রাজধানী আবার পূর্বা, তাহলে এদের অনুপাত, গতির অনুপাত বলে দিয়েছে। রাজধানীর গতির অনুপাত 4
এবং পূর্বার গতির অনুপাত হচ্ছে 3। এরপর বলছে যদি 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ যায়, পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিলোমিটার যায়, পূর্বা এক্সপ্রেসের গতিবেগ হচ্ছে 4 ঘন্টায় যদি 72 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 18 কিলোমিটার যাবে। তাহলে পূর্বা এক্সপ্রেসের গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। পূর্বা এক্সপ্রেসের গতিবেগ কত? 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে পূর্বা এক্সপ্রেসের গতিবেগ কত আমার? 18 কিলোমিটার পার আওয়ার। এই যে দেখো আগে এদের গতিবেগের অনুপাত 3 আর 4 দেওয়া ছিল, এর হয়ে গেছে আমার 18। তাহলে কী করেছে? এর সাথে আমার 6 গুণ করেছে, তাহলে এর সাথেও সেম 6 গুণ করবো আমি। 6 গুণ করলে তাহলে আমার রাজধানী এক্সপ্রেসের গতিবেগ হচ্ছে আমার 24 কিলোমিটার পার আওয়ার। 24 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে গতিবেগ। আমাকে বলছে যে তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কতটা পথ যাবে। দেখো রাজধানী এক্সপ্রেস 1 ঘন্টায় কত যায়? 24 কিলোমিটার যায়। রাজধানী এক্সপ্রেস 1 ঘন্টায় যদি 24 কিলোমিটার যায়, আর যদি 3 ঘন্টায় বলেছে কতটা যাবে, তাহলে 3 দিয়ে গুণ করে দাও। তাহলে 3 ঘন্টায় কত কিলোমিটার যাবে? আমার রাজধানী এক্সপ্রেস 72 কিলোমিটার যাবে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি? অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো আজকে এর ধরেই আছে আজকের ক্লাসটি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে সবাই একটু লাইক করে দিও এবং ভালো লাগে কমেন্ট করে দেবে।